এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার সাথে কথা বলবে না মা? কথা বলছি না কই, বলছেই তো। এমন করে বললে তো আমার ভালো লাগে না। তুমি কি এখনো আমার সাথে রাগ করে আছো? না। তাহলে আমার সাথে চলো। আশা অবাক হয়ে বললেন, কোথায়? আমার ওখানে। পাগল নাকি? আমি যে কি করব? আমি কোথায় থাকি কিভাবে থাকি দেখে আসবে। চলো না মা। পাগলামি করিস নাই তো। আমি গেলে তোর বাপার দেখভাল করবে কে? বাবা 2 দিন একাই থাকতে পারবে, দেখভাল করা লাগবে না। চলো তুমি, না হলে আমি ভাববো আমার উপর তুমি এখনো রাগ করে আছো। আশা হাল ছাড়ার ভঙ্গিতে বললেন। জেদ করিস না, আমার কথা। ইতমিনান উঠে চলে গেল। আয়েশা নিঃশ্বাস ছাড়লেন। এই জেদি ছেলেকে এখন বোঝাবেন কিভাবে তিনি? মকবুল আলী হিসাব করছিলেন। ইতমিনান অনেকক্ষণ তার পাশে চুপচাপ বসে রইল। মকবুল আলী মাথা উঠিয়ে বললেন, কিরে, কিছু বলবি? হুম। বল, বসে আছিস কেন? নড়ে চড়ে বসল ইতমিনান। আমি কি অন্যায় কিছু করেছি বাবা? কিসের অন্যায়? ইদানিং আমি কি এমন কিছু করেছি যাতে তুমি কষ্ট পাও? মকবুল আলী ভেবে চিনতে বললেন, মনে তো হচ্ছে না। তুমি কি আমার পাশে আছো বাবা? এই পর্যায়ে ছেলের কথার মর্ম উদ্ধার করতে সক্ষম হলেন তিনি। ইতমিনানের পাশে যেয়ে বসলেন, কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বললেন, মতির সাথে আমি অন্যায় করেছি। ওর মেয়েকে কাছে পেয়ে প্রায়শ্চিত্ত করতে পারলে আমার চোখে বেশি খুশি আর কে হবে? বাবার হাতটা শক্ত করে ধরলো ইতমিনান। ধীর কণ্ঠে বলল, তুমি আমার কল্যাণের জন্য দোয়া করো বাবা। অবশ্যই করি বাবা, অবশ্যই করি। তোর মাকে ভুল বুঝিস না, সে মানুষ খারাপ না। গলায় কান্না আটকে বললেন মকবুল আলী। ইতমিনান মাথা নাড়ল। মাকে ভুল বোঝার প্রশ্নই ওঠে না। গোছগাছ করে ইতমিনান যখন বের হলো, তখন দরজার কাছে একটা ব্যাগ রাখা। ভ্রু কুচকে এলো ইতমিনানের। এটা কার ব্যাগ? সেই প্রশ্নের উত্তর দিতে আয়েশা এলেন তৈরি হয়ে। ইতমিনানের কপালে ভাঁজ মুছে গেল। চকচক করে উঠল 2 চোখ। তুমি আমার সাথে যাচ্ছ মা? যেভাবে মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছিস না, জিয়ে উপায় কি? আরও কত কিছুর জন্য মুখ কালো করেছি তা তো দেখছো না? বিড়বিড় করলো ইতমিনান। তবে সেটা আয়েশার কান পর্যন্ত পৌঁছলো না। বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল সে। পথে এসে আয়েশার মেজাজ খারাপ হলো। মালিহা দাঁড়িয়ে আছে বড় চাচার বাড়ির সামনে। ইতমিনান এলে মিতুল বোনের ব্যাগ সাইকেলে উঠে নিল। ও এখানে কি করছে? শক্ত কণ্ঠে বললেন আয়েশা। মালিহাও তো যাবে। আমাদের সাথে যাবে কেন? আহা মা, আমরা একই জায়গায় যাচ্ছি। এখন যদি আলাদা যাই মানুষ কি বলবে বলো? খারাপ বলবে না? আমি তো তোমাকে বুদ্ধিমতী ভেবেছিলাম। বুদ্ধির পর কথা আসায় আয়েশা চুপ করে গেলেন। দম ছাড়লো ইতমিনান। মিতুলকে ইশারা করলো মালিহাকে নিয়ে আগে চলে যেতে। পেছন পেছন এলো ইতমিনান। আয়েশা সেই যে মুখ বন্ধ করলেন, সেই মুখ আর খুললেন না। মালিহার আশ্বস্তি হলো, খারাপ লাগলো। চাচির ব্যবহার মেনে নিতে কষ্ট হলো। সেখানে মায়ের কথাও মনে পড়লো। তার সাথে চাচি এমন ব্যবহার করবে এটা জানলে মা কথা বলবেই বা কেন? ট্রেনের ঝিকিঝিকির মাঝে সারাটা পথ মালিহা ভাবল কিভাবে সম্পর্কের অবাঞ্ছিত কাঁটাগুলো সরানো যায়। তার পাশে বসেই ভাবনায় বুঁদ রইলেন আয়েশা। ভেবে চললেন কিভাবে ছেলের মন মালিহার থেকে ফেরানো যায়। পাশাপাশি দুজন সফর সঙ্গীর কি নিদারুণ বিপরীত চিন্তা। হলে পৌঁছে দেওয়ার ইচ্ছা থাকলেও রিক্সা ডেকে তাতে মালিহাকে উঠে দিতে হলো। সাথে আয়েশা আছেন। ইতমিনান মাকে রাগাতে চায় না, না চায় মায়ের মনে কষ্ট দিতে, অথচ তার খুশিতেই মা কষ্ট পান। ভাবনাটা ইতমিনানকে দুঃখ দিল। দম ছেড়ে সে দেখলো মালিহা রিক্সা চলতে শুরু করেছে। একটিবার পেছন ফিরেও তাকালো না মালিহা। মাকে নিয়ে নিজের বাড়ির দিকে গেল সে। আয়েশা ঘুরে ঘুরে ছেলের ঘর দেখলেন। দেখার মতো কিছুই নেই। 2টো ঘর, এক ঘরের নিচে তুষক বিছিয়ে রাখা, সেটাও একজনের জন্য, প্রস্থ কম। তার উপরে শোভা পাচ্ছে মলিন একটা চাদর। পাশে একটা টেবিল, সেটাও বেশ নিচু ধরনের, নিচে বসেই কাজ করা যায়। তার পাশে একটা ট্রাঙ্ক। ভার্সিটিতে ভর্তির সময় এটা কেনা। কোনো এক বিচিত্র কারণে ছেলেটা এই ট্রাঙ্কটা হাতছাড়া করতে চায় না।
এক পাশে দেয়ালের সাথে লাগোয়া একটা আলনা, আরেক ঘর সম্পূর্ণ ফাঁকা। রান্নাঘরটা বেশ গোছালো, এক চুলার একটা গ্যাস, চাল ডাল সহ বেশ কিছু জিনিস সুন্দর করে গোছানো। বিছানার চাদরের দিকে ইশারা করে আয়েশা বললেন, চাদর আর নেই তো, এটা তো ময়লা হয়ে গেছে। আছে মা, ওটা বেশি বিছানো হয় না। তুমি হাত মুখ ধোও, আমি বিছিয়ে দিচ্ছি। ঘরের সাথে লাগোয়া বাথরুমে গেলেন আয়েশা। বের হয়ে মুখ মুছতে মুছতে বললেন, একটা ঘরে নিয়ে থাকিস, তাহলে মেসে উঠলেই পারিস। শুধু শুধু একগাদা টাকা ভাড়া দেওয়া। মেসে হাজার রকম মানুষ থাকবে, আবার রান্নারও ছিঁড়ি নেই। আমি ওখানে থাকতে পারি না। মুখ কুচকে বলল ইতমিনান। তোষক তো দেখছি একটা, তুই থাকবি কোথায়? ওসব নিয়ে কোনো চিন্তা নেই। তুমি কি খাবে বলো, আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াই। আয়েশা হাসলেন ছেলের ছেলে মানুষই দেখে। আমি থাকতে তুই রান্না করবি কেন? সব সময় তো তুমিই করো, আজকে আমার হাতের রান্না খাও। বলো কি খাবে? লাউ চিংড়ি আর করলা ভাজি। ইতমিনান মুখ বাঁকা করলো। এই তিতা জিনিসটা যে তোমার এত পছন্দ। ঘর বাড়ি পরিষ্কার করে বাজারে গেল সে। দেখে দেখে লাউ চিংড়ি করলা আর টুকটাক কিছু জিনিস নিয়ে এলো। বাড়িতে আসতে চক্ষু চড়ক গাছ। আয়েশা ইতিমধ্যেই ঘরে থাকা জিনিস দিয়ে রান্না করতে শুরু করেছেন। ছেলেকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে বললেন, আমি তোর রান্না খাবো, তুই আমাদের রান্না করবি? শোধবোধ। তুমি আমার সাথে শোধবোধ করতে নেমেছ, ভালোই। একবার বলতে চাইলো মালিহার ভার্সিটি কাছেই, এত রকম তরকারি রান্না করছো, ওকে একবার ডাকতেই। কিন্তু আয়েশা রাগ করতে পারেন ভেবে সে কথা আর বলল না। হঠাৎ আয়েশা বললেন, ওর কথা কি আর মনে হয়? ধ্যান ভাঙল ইতমিনানের। কার কথা? মালিহার। ইতমিনান কিছু না বললেও তার মুখের ভাষা পড়তে আসার কষ্ট হলো না। তুই ওর সাথে সুখে থাকবি না বাপ, বুঝতে পারছিস না কেন? মা, দোয়া না করলে কারোর সাথেই সুখে থাকতে পারবো না, বুঝতে পারছি। মাথা নাড়ল ইতমিনান। আহা, দেখ ওর মা বাবা সম্পত্তির জন্য আমাদের সাথে কেমন করলো। তাদের মেয়ে আর কত ভালো হবে। ভবিষ্যতে তোর আর মিলির ব্যাপারও এমন বলবে নাকি কে জানে। ইতমিনান শান্ত কণ্ঠে বলল, আমার বাবা মা একই কাজ করা সত্ত্বেও যদি একটুখানি বোধ আমার ভেতরে থাকে, তাহলে ওর আরেকটু বেশি থাকার কথা, কারণ সম্পর্ক রক্ষার প্রচেষ্টা ওদের বেশি ছিল। আয়েশার মুখটা থমথমে হয়ে গেল। আমাদের সাথে তুলনা করিস? তুমি মা, তোমার সাথে কারো তুলনা চলে? হেসে বলল ইতমিনান। আমার জীবনে যাই হয়ে যাক না কেন, তোমার জায়গাটা আমার কাছে সবসময় বিশেষ থাকবে মা। তোমাকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা আমি করব, তাতে আমি যত কষ্টই পাই না কেন। রুদ্ধ কণ্ঠে বলে উঠে পড়ল ইতমিনান। শেষ কথাটা সরাসরি আয়েশার বুকে আঘাত দিল যেন। ছেলেটা তাকে খুশি রাখার জন্য নিজেকে কষ্ট দিচ্ছে। সত্যি কি তাই? ইতমিনান দুপুর থেকে লক্ষ্য করছে আয়েশা একটু পর পর হাঁচি দিচ্ছেন। খাবার সময় সে চিন্তিত কণ্ঠে বলল, তোমার কি ঠান্ডা লেগে গেল মা? পানি পাল্টাচ্ছে না, এই জন্য একটু হাঁচি কাচ্ছি হচ্ছে। এইসব একাই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলতে বলতেই কয়েকবার হাঁচি দিয়ে ফেললেন তিনি। ইতমিনান দেখলো আয়েশার নাকের ডগা লাল হয়ে গেছে, পুরো মুখেও একটা লালাভ ভাব। স্বস্তিতে থাকতে পারল না সে। জোর করে টেনে এনে মাকে অস্বস্তিতে ফেলল না তো। হাঁচি কাশি থেকে জ্বর আসতে সময় নিল না। ইতমিনান যখন মাগরিবের নামাজ পড়ে এলো, তখন দরজা খুলতে আয়েশা এগিয়ে যেতে পারলেন না। কিছুক্ষণ ধাক্কাধাক্কি করে নিজের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলল ইতমিনান। ঘরে যেয়ে দেখলো আয়েশা অচেতনের মতো বিছানায় পড়ে আছেন। ভয় শঙ্কায় তার গলা শুকিয়ে এলো। দ্রুত এগিয়ে গেল মায়ের কাছে। কিছুক্ষণ ডাকলো একইভাবে, মা, মা, এই মা, মা ওঠো। শেষবার ওঠার জন্য বলার সময় আয়েশার হাতে হাত রাখতেই চমকে উঠল ইতমিনান। পুরো শরীর আগুন গরম হয়ে আছে। গালে কপালে হাত রাখলো ইতমিনান। আগুনের হালকা বের হচ্ছে যেন। সে খেয়াল করে দেখলো আয়েশার ঠোঁট শুকিয়ে গেছে। কতক্ষণ ঝাঁকাঝাঁকি করার পরও যখন আয়েশা সাড়া দিলেন না, তখন ছুটে পানি নিয়ে এলো ইতমিনান। খুঁজে খুঁজে একটা কাপড়ের টুকরো বের করলো। সে বুঝতেই পারছে না এইটুকু সময়ের মাঝে এতটা জ্বর এসে গেল কিভাবে। মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে সে বেরিয়েছে। সর্বসাকুল্যে 1 ঘন্টার কাছাকাছি কিছু সময় আয়েশা একা ছিলেন।
এরই মাঝে এত জ্বর চলে এলো। কাপড় ভিজিয়ে আয়শার কপালে কিছুক্ষণ ধরে রাখলো ইতমিনান। পুরো চেহারা, হাতে পায়ে পানি দিয়ে মুছে দিল। আয়শার কোনো সারা শব্দ নেই। ইতমিনানের মাথা ঘুরে উঠল। এই একা বাড়িতে মাকে নিয়ে সে কী করবে? হাসপাতাল বেশ অনেকটা দূরে, সে পর্যন্ত তো আয়শাকে একা একা নিয়ে যাওয়া সম্ভব না। কি করবে ভাবতে ভাবতেই মালিহার নামটা মাথায় এলো। মালিহাকে নিয়ে এলে কেমন হয়? এমন অবস্থা শুনলে মেয়েটা নিশ্চয়ই না করবে না। ছুটে বাড়িওয়ালার ফ্ল্যাটে গেল সে। একজনকে আয়শার কাছে বসিয়ে যাবে। কিছুক্ষণ বেল বাজানোর পর এক বাচ্চা ছেলে দরজা খুলল। ইতমিনানকে হতাশ করে দিয়ে জানালো বাড়িতে কেউ নেই। কোমরে হাত রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল ইতমিনান। ডান হাত দিয়ে মুখের ঘাম মুছে আবারও ছুটে গেল মায়ের কাছে। আয়শা নড়াচড়া করছেন। কাছে গিয়ে নরম কণ্ঠে সে বলল, মা, ও মা, খারাপ লাগছে তোমার? একটু কথা বলো না মা। গলাটা কেঁপে উঠল ইতমিনানের। নিজেকে বড় অসহায় মনে হলো তার। আয়শা চোখ টেনে খুলতে চাইলেন, পারলেন না। কিছুক্ষণ হুহা করলেন খুব কষ্টে। ইতমিনান আয়শার কপালে হাত রেখে উঠে দাঁড়ালো। এই অচেনা শহরে তার কেউ নেই, কিন্তু আল্লাহ সবসময় সব জায়গায় তার সাথে আছেন। সাহায্যকারী হিসেবে তার চাইতে উত্তম আর কে হতে পারে? দরজার দিকে ছুটতে ইতমিনান বিড়বিড় করে বলল, আমার মাকে তোমার হেফাজতে রেখে গেলাম আল্লাহ, একটু দেখে রেখো প্লিজ। হাঁটা পথ রিকশায় গেল সে। পারলে উড়ে যেত। তার হৃদস্পন্দন ক্রমান্বয়ে বাড়ছে। একা একা আয়শা কি করছেন ভাবতে বুকটা আরো জুড়ে ধক ধক করে উঠছে। হলের সামনে রিকশাটা দাঁড়াতেই ইতমিনান বলল, ভাই একটু দাঁড়ান, আমি এখনই চলে আসছি। আপনার রিক্সাতেই ফেরত যাব, একটু দাঁড়ান ভাই। দৌড়ে ভিতরে চলে গেল ইতমিনান। ওয়েটিং রুমে ঢুকে মনে হলো সে তো মালিহাকে কিছুই জানায়নি। তৎক্ষণাৎ পকেটে হাত দিল ফোনের আশায়। আতে পাতে করে খুঁজেও কোথাও ফোন পেল না। সে ফোন আনতে ভুলে গেছে। কষে একটা থাপ্পড় দিতে মন চাইলো নিজেকে। রুমের ওপাশের ভেতরে যাতায়াত করা কিছু মেয়েকে ডেকে মালিহার কথা বলল। দুইজন চেনে না, তিনজনের বেলায় মেয়েটা যেন চিনল। ইতমিনান অনুনয় করলো একটু ডেকে দেওয়ার জন্য। মেয়েটা মাথা নেড়ে ভেতরে গেল নিজের রুমের দিকে। তার মাঝে মালিহাকে ডাকার কোনো লক্ষণ দেখা গেল না। ইতমিনান সেসবার দেখতে পেল না। কপালের দিকের চুলগুলো মুঠি করে দাঁড়িয়ে রইল সে। মালিহার নাম্বারও তো তার মুখস্থ নেই। কি করবে সে? নিচে এক বান্ধবীর সাথে দেখা করতে এসেছিল নাজিফা। ইতমিনানের উচ্চ কণ্ঠে মালিহার খোঁজ তার কানে গেলে বারান্দায় দাঁড়িয়ে পড়ল। আড়াল থেকে শুনে বুঝতে পারল লোকটা মালিহাকেই খুঁজছে। দেরি করলো না সে, ছুটে গেল মালিহার রুমে। আখি অর্ডার করা জিনিসগুলো বের করছিল। সবাই ভাবছিল নীতিকে এগুলো পরলে ঠিক কতটা সুন্দর দেখাবে। আগামীকাল আসবে সে। মেয়েটাকে খুব একটা চমক দেয়া যাবে ভাবতে পেরেই পুলকিত হলো সকলে। সেখানে ছুটে এলো নাজিফা। লোকটার চিন্তিত মুখ দেখে তার মনে হয়েছে ঘটনা গুরুতর। নয়তো এইভাবে নিশ্চয়ই খুঁজতো না। আর যেভাবে মালিহার বর্ণনা দিচ্ছিল বোঝা যায় তার অতি পরিচিত কেউ। ছুটতে ছুটতে ঘরে ঢুকে পড়ল নাজিফা। দরজায় নক করার কথা ভুলে গেল। নাজিফাকে দেখে উচ্ছ্বসিত স্বরে মালিহা বলল, এই নাজিফা, এদিকে আসো। দেখো, এগুলো নীতির জন্য কিনেছি। নাজিফা হাঁপাতে হাঁপাতে বলল, এই শহরে তোমার পরিচিত কেউ আছে মালিহা? মালিহার ভ্রু কুঁচকে এলো। আছে, কেন বলো তো? কে সে? আমার চাচাতো ভাই। উনি সম্ভবত ওয়েটিং রুমে অপেক্ষা করছেন তোমার জন্য। একটু দেখে আসবে চলো তো। কয়েকজনের কাছে তোমার কথা বলছিলেন, ফোন আনতে ভুলে গেছেন মনে হয়। ওনাকে দেখে ঘটনা বেশ সিরিয়াস মনে হলো। মালিহা দৌড়ে বের হলো। মিনিটের মাঝে এসে পৌঁছে গেল ওয়েটিং রুমে। ইতমিনান তখন পায়চারি করছে অস্বাভাবিক ভঙ্গিতে। মালিহাকে দেখে যেন হালে পানি পেল সে। তৎক্ষণাৎ এগিয়ে যেয়ে ভগ্ন কণ্ঠে বলল, মালিহা মা, মায়ের খুব জ্বর এসেছে, একটু যাবি তুই? মালিহার মনে পড়ল না এত করুণ স্বরে কবে ইতমিনানকে কথা বলতে শুনেছে সে। মাথা নেড়ে সে বলল, একটা মিনিট দাঁড়াও, হোস্ট ম্যামের কাছে বলে আসি। ছুটে উপরে গেল মালিহা। কোনো রকমে বোরখা পরে গায়ের ওড়নাটাই ভালোভাবে জনে নিল। আখি মনিকাকে সংক্ষেপে সবটা বলে ব্যাগে ফোন আর বই নিয়ে নিচে চলে গেল। প্রভোস্ট ম্যাম হলে নেই। তার পরিবর্তে আরেকজনকে জানিয়ে ইমার্জেন্সি ছুটে নিল মালিহা। মহিলা মালিহার নাম্বার, ইতমিনানের নাম্বার, ঠিকানা সব রেখে দিল। তড়িঘড়ি করে বের হলো দুজনে। রিকশায় বসতেই ইতমিনান যখন তার পাশে বসলো মালিহা হতভম্ব হয়ে গেল। ইতমিনান কখনোই তার সাথে এক রিকশায় বসেনি। আগে পিছে দুটো রিকশা নিয়ে দুজন যাত্রা করেছে। মালিহা বুঝলো আজ ইতমিনানের সেই হুঁশ নেই। দ্রুত গতিতে সে রিকশাওয়ালাকে বলছে,
যেখান থেকে উঠেছিলাম ওখানেই চলুন মামা, একটু দ্রুত চলুন। ইতমিনান খেয়াল না করলেও মালিহার অস্বস্তির শেষ রইল না। কাঁধের ব্যাগটা দুজনের মাঝে রেখে একপাশে চেপে বসলো সে। ইতমিনান সেসব খেয়াল করলো না। সে আবার বলল, মামা একটু দ্রুত চালান। গাড়ি তো মামা প্লেন না, আমি তো আর উড়েও যাইতে পারি না। বিরক্ত কণ্ঠে বললেন রিকশাওয়ালা। ইতমিনান তবু থামল না, বলেই চলল সে কথা। মালিহা বুঝল চাচির হঠাৎ অসুস্থতা ইতমিনানকে ঠিক কতটা আতঙ্কে ফেলেছে। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ঢুকেই থমকে গেল ইতমিনান। বিদ্যুৎ চলে গেছে। মা তাহলে কিভাবে আছে? এই চিন্তা করে দরজা খোলা রেখে ঘরের দিকে ছুটল সে। মালিহা মোবাইলের টর্চ জ্বেলেছে একটু আগেই, সেটা দিয়ে দরজা আটকে সিটকেনে তুলে দিল। ইতমিনান বিছানায় বসে আয়েশার হাত পা মালিশ করছে। ডাইনিং থেকে সেই দৃশ্য দেখে এগিয়ে গেল মালিহা। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো ইতমিনানের অস্থিরতা। আবারও ডাইনিংয়ে যেয়ে বোরখা খুলে ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। ইতমিনানের ঘরে ঢুকে আলনার এক কোনায় রেখে দিল বোরখা। আয়েশার কাছে বসে এক পলক তার দিকে তাকালো। গলায় হাত রেখে বোঝার চেষ্টা করলো জ্বরের উত্তাপ। অস্থির ইতমিনানকে বলল, জ্বর কত? মাপিনি, থার্মোমিটার নেই। মালিহা অনুমান করলো 103 তো হবে, 4ও হতে পারে। আয়েশার দিকে তাকালে মনে হচ্ছে তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। মালিহা এক পল ইতমিনানের দিকে তাকালো। বাসায় নাপা আছে? না। মাথা নাড়ল ইতমিনান। তাহলে নিয়ে আসো, আমি চাচির কাছে বসছি। দেরি করলো না ইতমিনান, ছুটে গেল। বাথরুম থেকে পানি ভর্তি বালতি নিয়ে এলো মালিহা। বিছানাটা মাটিতে, কিভাবে পানি দেবে মাথায়? উপায় না পেয়ে ইতমিনানের জন্য অপেক্ষা করতে লাগলো। 10 মিনিটের মাঝে ফেরত এলো ইতমিনান। মালিহা ভাবলো আগে ওষুধটা খাওয়ানো দরকার। কিছু না বলে উঠে পড়ল সে। ছোট্ট ফ্ল্যাট, কাজেই রান্নাঘর পেতে কষ্ট হলো না। অল্প কিছু ভাত নিয়ে তরকারি নিতে যেয়ে দেখলো লাউ চিংড়ি থেকে টকটক গন্ধ বের হচ্ছে। বুঝতে কষ্ট হলো না যে ওটা নষ্ট হয়ে গেছে। একটু পানি ভাতে দিয়ে করলা ভাজি নিয়ে গেল। বিছানায় বসে বলল, ভাইয়া চাচিকে উঠিয়ে ধরো, খাইয়ে ঔষধ খাওয়াই। আশাকে উঠাতে ইতমিনানকে বেশ ব্যাগ পেতে হলো। শরীরটা যেন তিনি ছেড়ে দিয়েছেন। একপাশ থেকে তাকে জাপটে ধরে রইল ইতমিনান। মালিহা আস্তে ধীরে পুরোটা খাবার খাইয়ে দিল। আশা বারবার মুখ ঘুরে নিচ্ছিলেন, চোখ বন্ধ করেই বুঝে দিচ্ছিলেন মুখটা কি বিশ্রুতিক্ত হয়ে আছে। মালিহা বারবারই জোর করে খাওয়ালো। অল্প খাবারটা শেষ হতেই ওষুধ খাইয়ে দিল। প্লেট রেখে এসে ইতমিনানকে বলল, চাচিকে এভাবে ধরে রাখো, শুয়ে দিও না। একপাশে রাখা বালতিটা এগিয়ে নিয়ে এলো মালিহা। ইতমিনানের পাশে বসে আয়েশার গলার চারপাশে গামছা জড়িয়ে দিল। আরেকটা ছোট বালতি এনে রাখলো তার মাথার নিচে। চুলগুলো খুলে ধীরে সুস্থে পানি দিতে লাগলো। কিছুক্ষণ পর আয়েশা ঘুমাতে শুরু করলে ইতমিনান উত্তেজিত হয়ে বলল, এই কি হলো? মা এমন করছে কেন? পানি ঢালা বন্ধ করো, মার মনে হয় খারাপ লাগছে। চুপ করো, ভালো লাগছে বলেই এমন করছে। এতক্ষণ একটা কথাও বলছিল। ইতমিনান যতটা অস্থির ঠিক ততটাই শান্ত মালিহা। পানি দেওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে দিল সে। আয়েশা চোখ পিটপিট করে একবার কি যেন দেখলেন, আবারও চোখ বন্ধ করলেন। পানি দেওয়ার 20-25 মিনিটের মাথায়ও যখন জ্বর কমলো না, তখন মালিহা বলল, দোয়া টোয়া কিছু করতে পারো? হ্যাঁ। ইতমিনান যেন বুঝলো না কথার মানে। তখন থেকে তো চ্যাচু করে যাচ্ছ, একটু দোয়া পড়ে তো মার চোখে মুখে ফু দিতে পারো। আমি দোয়া করলে হবে? কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল মালিহা। তাহলে যাও, কাবা শরীফের ইমাম ধরে আনো। পরপর নিজেই বিড়বিড় করতে শুরু করলো। তার দেখা দেখি ইতমিনানও জানা দোয়া আওড়ে আয়েশার মুখে ফু দিল। এই পর্যায়ে মালিহা বলল, বাইরে যাও তো তুমি। কেন, কি করবি? উফ, এত প্রশ্ন করো কেন? চাচির গা মুছবো, যাও। নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল ইতমিনান। মালিহা দরজা চাপিয়ে দেওয়ার সময় ফেরত এসে বলল, আলনার পাশে মার ব্যাগ রাখা, ওখান থেকে কাপড় নিস। নিব। তুমি এখন রোগী হতে না চাইলেই এই গেঞ্জি পাল্টাও। নিজের দিকে তাকিয়ে ইতমিনান দেখলো বুকের কাছ থেকে গেঞ্জি ভিজে জবজবে হয়ে গেছে। একটা গেঞ্জি দে। আলনার সামনে যেয়ে দাঁড়ালো মালিহা। কোনটা দিব? দে, একটা দিলেই হলো। গাঢ় সবুজ রঙের একটা গেঞ্জি ইতমিনানের হাতে ধরিয়ে দিয়ে দরজা আটকালো মালিহা। আয়শার সারা শরীর মুছে দিল হালকা ভেজা গামছা দিয়ে। আয়শা বিড়বিড় করে একবার কি যেন বললেন, মালিহা কিছুই বুঝলো না। শুকনো একটা শাড়ি গায়ে জড়িয়ে আয়শাকে শুয়ে দিল মালিহা। হাফ ছেড়ে বসলো সে।
একা একা কাজটা করা কঠিন ছিল বটে, কিন্তু সাহায্যকারী কেউ নেই, তাই কষ্ট করে হলেও তাকেই সবটা করতে হলো। উঠে দরজা খুলে দিলে ইতমিনান এমনভাবে ঢুকলো যেন সে দরজায় দাঁড়িয়ে ছিল এতক্ষণ। আয়শার গালে গলায় হাত রেখে তার মনে হলো জ্বর বোধহয় কিছু কমেছে। মালিহা আয়শার নামাজ পড়েনি, উজু করে সে যায় নামাজ হাতে নিয়ে বলল, পশ্চিম কোন দিকে? তখনই ইতমিনানের মনে পড়লো সেও নামাজ পড়েনি। জামাত তো ছুটে গেছে, আবার দেরি হয়ে গেছে। এই দিকে। হাত দিয়ে দেখালো ইতমিনান। মায়ের হাত জোড়া ধরে বসে রইল শিওরে। নামাজ শেষে মালিহা বলল, চাচার সাথে কথা হয়েছে? না। ফোন দিয়ে কথা বলো, চিন্তা করবে না। চাচির কথা বলার দরকার নেই, বলো ঘুমিয়ে গেছে। কথা বলে নামাজে দাঁড়ালো ইতমিনান। বই বের করে আয়শার পাশে বসলো মালিহা। এক হাতে কপাল টিপতে টিপতে পড়তে লাগলো। সে দৃশ্য দেখে ইতমিনানের বুক জুড়ে গেল। ইস, মাকে যদি একবার দেখানো যেত, কতটা অসুখী লাগছে তার। তুমি শুয়ে পড়ো, দরকার হলে আমি ডাক দিব। ওই ঘরে শোয়ার জায়গা আছে? আমি যাব না। সারা রাত জেগে বসে থাকবে আর সকালবেলা রোগী বাড়াবে? যাও তুমি, এখনো বসে আছো কেন? ওঠো। রাত জাগলে ইতমিনান প্রায় অসুস্থ হয়ে পড়ে। বাড়ির সকলেই এটা জানে। একবার স্কুলের পরীক্ষার আগের দিন রাত জেগে পড়াশোনা করে সকালে এমন অসুস্থ হলো যে সেই পরীক্ষায় আর দিতে পারল না। সেই থেকে তার এই কাহিনী মোটামুটি সবাই জানে। আয়শার কপালে হাত রাখতেই জ্বরটা আগের থেকে কম মনে হলো। সে উঠলে মালিহা বইয়ের দিকে তাকিয়ে বলল, খেয়ে শোবে, না হলে ভাত আমি তোমার মুখে ঢালবো। খাওয়ার কথা শুনতে যেন খিদেটা মাথা চারা দিয়ে উঠল। মনে হলো দুপুরের পর থেকে আর কিছুই খাওয়া হয়নি। মালিহাকে জোর করতে হলো না, ইতমিনান নিজে খেয়ে নিল। তাকে খেতে বললে মালিহা বলল, সন্ধ্যাবেলা মুড়ি মাখা খেয়েছি, পেট ভরে আছে আমার, খাবো না। ইতমিনান জোর করল না। ক্লান্ত শরীরে জায়নামাজ নিয়ে অপর ঘরে গেল। সেটা ফ্লোরে বিছিয়ে হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ল। মায়ের কাছে মালিহা আছে ভেবেই নিশ্চিন্ত মনে চোখ বন্ধ করল সে। রাত তখন পূর্ণ যৌবন লাভ করেছে। তার তিমিরে ছিদ্র পাওয়া দায়। দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে মালিহা। তার ভারী নিঃশ্বাসের বাতাস ঘুরছে রুমের এ প্রান্ত থেকে ও প্রান্তে। একটা হাত তখনও আয়শার কপালে। জ্বর ছাড়াই ঘেমে উঠেছে আয়শা। শরীর ভেজা লাগায় ঘুমটা পাতলা হয়ে এলো। বিশ্রে একটা ঢেকুর উঠল তখনই। চোখ মুখ কুঁচকে নিলেন তিনি। নড়াচড়া করলেন, উঠে বসতে চাইলেন, পারলেন না। কিন্তু মালিহার হালকা ঘুম ভেঙে গেল। ধরফর করে উঠে সে আয়শার দিকে তাকালো, তার মুখে হাত রাখলো। আয়শার ভগ্ন কণ্ঠে বললেন, ইতু, তখনও তার চোখ বন্ধ। মালিহা উদ্বিগ্ন কণ্ঠে বলল, খারাপ লাগছে চাচি, ভাইয়াকে ডাক দিব? চোখ খুললেন আয়শা। অন্ধকারে কিছু দেখলেন না, কিন্তু নাভির আশেপাশে তীক্ষ্ণ ব্যথা অনুভব করলেন। বিদ্যুৎ চমকানোর মতো ব্যথাটা হঠাৎ হঠাৎ ছিলিক দিয়ে উঠছে। মালিহা লাইট জ্বালালো। আয়শার অস্বস্তি মাখা মুখের দিকে তাকিয়ে বলল, চাচি কি হয়েছে আপনার? আয়শা তাকালেন। কিছুক্ষণ একভাবে তাকিয়ে বুঝলেন এটা মালিহা। তবে তখন রাগ করার শক্তি তার নেই। ধীর কণ্ঠে বললেন, বসো। মালিহা এগিয়ে গেল, পিঠের পেছনে হাত রেখে আরেক হাতে আয়শার হাত ধরে তাকে উঠাতে চাইল। সে সময় আয়শার পেটে আরেকবার ঝিলিক দিয়ে উঠতে গাল গলিয়ে বমি করে দিলেন তিনি। সবটা পড়ল মালিহার গায়ে। একভাবে বমি করে রাতের অল্প স্বল্প খাবারের পুরোটাই উগড়ে দিলেন। শক্ত করে খামচে ধরলেন মালিহার ডান হাত। আকস্মিক কাণ্ডে মালিহা হাঁক চুকিয়ে গেল। সরে যাওয়ার সময়টুকু পেল না। তারপরে আয়শা এমনভাবে হাতটা আঁকড়ে ধরলেন যে আর তার সরে যাওয়া হলো না। আয়শার পিঠে হাত বুলিয়ে দিল সে। মনে হচ্ছে যেন আয়শার জীবনটা বের হয়ে যাচ্ছে। বমি শেষে বিছানায় এলিয়ে পড়লেন আয়শা। মালিহা পড়ল বিপাকে। নিজের কাপড় পরিষ্কার করবে নাকি চাচিকে ধরবে। কামিজের ঝুলন্ত অংশটা হাতে ধরে ইতমিনানের ঘরের সামনে যেয়ে তাকে ডাকতে শুরু করলো, ভাইয়া, ভাইয়া, ইতু ভাই। ইতমিনান তড়িঘড়ি করে বেরিয়ে এলো। আজ তার গাঢ় ঘুম হয়নি। অবচেতন মনের প্রতিটি অংশ যেন মায়ের অসুস্থতা সম্পর্কে সজাগ ছিল। মালিহাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বুঝতে পারল না সে। একটু চাচির কাছে যেয়ে বসো তো। ছুটে মায়ের কাছে যেতে ইতমিনান দেখলেও তিনি শুয়ে আছেন, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। পাশে বসে তার হাত ধরতেই চোখ খুললেন আয়শা। ইতু, বলো মা, খারাপ লাগছে? পানি খাবো। ইতমিনান মাকে পানি খাওয়ালো। কিছুটা ধাতস্থ হলেন তিনি। মালিহা বাথরুম থেকে বেরিয়ে এলো ভেজা জামা কাপড় গায়ে। সে তো কোনো জামা আনেনি। এবার উপায় কি হবে? ওড়নাটা শুকনা ছিল, সেটাই গায়ে জড়িয়ে রেখেছিল কোনো রকমে। টিস্যু দিয়ে মেঝেতে পড়ে থাকা বমির অংশগুলো পরিষ্কার করে বিছানায় তাকালো। কোথাও কোনো ময়লা নেই। তোর জামা ভিজলো কিভাবে?
অবাক কণ্ঠে বলল ইতমিনান। মালিহা সংকুচিত হয়ে গেল। আয়েশা শান্ত কণ্ঠে বললেন, আমি বমি করেছি। মালিহা কি করবে বুঝতে পারছিল না। ভেজা কাপড় গায়ে নিয়ে কোথাও বসাও যাবে না। আগত্যা অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। আয়েশা ছেলেকে বললেন, আমার ব্যাগটা দেই তো। কি করবে মা? দে আগে। আয়েশা বেশ স্বাভাবিক কণ্ঠে কথা বলছেন। ইতমিনানের বুকের চাপ যেন কিছুটা কমলো। মায়ের হাতে ব্যাগ দিতেই তিনি একটা শাড়ি বের করে দিলেন। মালিহার দিকে এগিয়ে দিয়ে বললেন, করতে পারবো। মালিহা চমকে গেল। এমন সাহায্য সে আশা করেনি। জি পারি। শাড়িটা নিল মালিহা। ভাঁজ খুলে আনুষঙ্গিক জিনিস পেয়ে বাথরুমে চলে গেল। পানির ফোঁটাগুলো মিশে শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। ইতমিনান মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এত শান্ত কণ্ঠে স্বাভাবিকভাবে মা যে মালিহার সাথে কথা বলতে পারে, এটাই যেন সে ভুলে গিয়েছিল। যা শুয়ে পড়, আমার ভালো লাগছে না এখন। না, তোমার কাছে থাকি। আমি ঘুমাবো, থাক তুই। আয়েশা শুয়ে পড়লেন। ইতমিনান যখন উঠল তখনই মালিহা ঘরে ঢুকল। মালিহাকে দেখে ইতমিনানের মনে হলো যেন সদ্য বিবাহিত বধূ শাশুড়ির সেবায় মগ্ন। খুব খুব করে কাশতে কাশতে মায়ের দিকে তাকালো সে। তার চোখ বন্ধ। দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল ইতমিনান। এবার একটা জম্পেশ ঘুম দেয়া যাবে। আয়েশার পাশে বসে তার মাথায় হাত রাখতে ইতস্তত করছিল মালিহা। জেগে আছেন, কিছু যদি মনে করেন। তখনই আয়েশা শান্ত কণ্ঠে বললেন, সারা রাত তো নিজেই সব করেছো, এখন তাহলে অস্বস্তি লাগছে কেন? মালিহা চমকে তাকালো। আয়েশা তার দিকেই তাকিয়ে আছেন। মালিহা সেই দৃষ্টির রহস্য উদ্ধার করতে পারল না। ঘৃণা, খুব কিছু তো নেই সেথায়। তবে রাত জাগার কারণে ইতমিনান ফজরে উঠতে পারেনি। এজন্য আয়েশা তাকে একটু পরপরই বকছেন। ইতমিনান মুখ গোজ করে আছে। যার জন্য করে চুরি সে কয় চোর। রাতটা সে জাগলো কার জন্য? ফজরকে ইচ্ছে করে মিস করেছে সে, যেন তার কষ্ট লাগছে না। জোরে জোরে প্যান্টে ছাড়লো ইতমিনান। সেই শব্দ শুনতে পেয়ে আয়েশা ওই ঘর থেকে রুগ্ন গলায় ধমকে উঠলেন, বেয়াদব, রাগ দেখাস কার সাথে? তোর রাগের ধার ধারি না আমি। আল্লাহ যখন প্রশ্ন করবেন তখন কি উত্তর দিবি? মায়ের সেবা করতে যে নামাজ কাজা হয়েছে, মাপ চাই। এমন সেবা সারা জীবনে আমার দরকার নাই। ইতমিনান জামা কাপড় পাল্টে মায়ের কাছে গেল। সোজা কপালে হাত দিয়ে জ্বরের অবস্থা দেখলো। হাফ ছেড়ে বলল, আমি যাচ্ছি। আর চোখে একবার পাশেই ঘুমিয়ে থাকা মালিহার দিকে তাকাতে ভুলল না। আয়েশা বললেন, ওকে এভাবে রেখে যাচ্ছিস কেন? ভার্সিটিতে দিয়ে আয়। ইশারা করলেন মালিহার দিকে। ইতমিনান উঠে দাঁড়িয়ে বলল, যাবে না? ঘুমানোর আগে আমাকে বলেছে। আচ্ছা যাই। আসসালামু আলাইকুম। ধরাম দরজা লাগিয়ে তালা দিয়ে গেল ইতমিনান। ডুপ্লিকেট চাবি মালিহাকে দেখিয়ে দিয়েছে, কাজেই চিন্তা নেই। দরজা বন্ধ করার শব্দে আয়েশার মেজাজ খিচড়ে এলো। মালিহা কেঁপে উঠল। পরপরই চোখ খুলে আশেপাশে তাকালো। কাঁচা ঘুম ভাঙার ফলে চোখ দুটো লাল হয়ে আছে। আয়েশা বেগম সেদিকে তাকিয়ে বিড়বিড় করলেন। একটা কাজ যদি ঠিক করে করতে পারে। উঠে কতক্ষণ বসে রইল মালিহা। বাথরুমের দিকে গেলে আয়েশা ভাবলেন হাত মুখ ধুতে যাচ্ছে, কিন্তু অনেকটা সময় পর মালিহা বের হলো বালতি হাতে। ফ্ল্যাটের বারান্দাটা একেবারে এইটুকু। মালিহার কাছে মনে হয় যেন পুরান ঢাকার রাস্তা। সেখানে বেঁধে রাখা দড়িতে কোনো রকমে কাপড় মেলে দিল সে। রাতে তার আর আয়েশার পাল্টে রাখা কাপড় বাথরুমে দলা পাকিয়ে রেখে দিয়েছিল। সেসব ধুতে যেয়ে শাড়ির পাড় ভিজে যাওয়ায় নিচের দিকে জড়িয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। কুচে ধরে এগিয়ে এলো ঘরে। আয়েশা বলল, চাচি কি খাবেন আপনি? আয়েশা নীরবে মালিহাকে পরখ করছিলেন। মনে মনে মেয়েটার প্রতি মুগ্ধ হতে বাধ্য হয়েছেন। তার চোখে ভাসছে শুধু কাল রাতে ঝাপসা চোখে দেখা সেই দৃশ্যটা। ছেলের বুকে মাথা এলিয়ে পড়েছিলেন। তখন কোমল ছোঁয়ায় তার কষ্ট লাঘব করতে সর্বোচ্চ চেষ্টা করেছে মেয়েটা। কুচিন্তায় যাকে ধূর ছাই করছিলেন তার সাহায্যের মুখাপেক্ষী করে দিলেন সৃষ্টিকর্তা। কি নিদারুণ খেলা! মুখটা তিতা তিতা লাগছে, কিছু খাবো না। কিছু না খেলে তো ওষুধ খেতে পারবেন না। ওর ঘরে যে কি আছে তাও তো ভালো জানি না। কাল এক প্যাকেট সুজি দিয়েছিলাম, ওটাই নিয়ে এসো। দুধ তো নেই। পানি দিয়ে জাল দিয়ে আনো। মালিহা রান্নাঘরে গেল। সুজি এনে আয়েশার কাছে দিলে তিনি নিজেই খেলেন। বাটির সবটা খাবার শেষ করে শান্ত কণ্ঠে বললেন, লবণ দিতে বোধহয় ভুলে গিয়েছিলে, খেয়াল রেখো। জিব্বায় কামড় দিল মালিহা। একদমই ভুলে গেছে। তুমি কি খাবে? চা আছে দেখলাম।
1 কাপ চা আর বিস্কুট খেলেই হবে। তোমার পরীক্ষা না? জি, কবে থেকে? কাল থেকে শুরু। তাহলে আজকে চলে যাও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতুর বাবাকে বলবো এসে নিয়ে যেতে। তুমি গিয়ে পড়াশোনা করো। মালিহা মাথা নিচু করে বলল, বই নিয়ে এসেছি চাচি, সমস্যা নেই। কালকে পরীক্ষা শুরুর ঘন্টাখানেক আগে চলে গেলেই হবে। আপনাকে এভাবে রেখে যাব না। মাথা নাড়ল মালিহা। আয়শার কপালের ভাঁজ মিলে গেল। কথা না বাড়িয়ে শুয়ে পড়লেন তিনি। মালিহা পাশে বসে গুনগুন করে পড়তে লাগলো। মালিহা তখন রান্নাঘরে তরকারি সাজিয়ে বসে আছে, কিন্তু কি যে রান্না করবে সেটাই বুঝতে পারছে না। ভাবলো একবার আয়শার কাছে যেয়ে শুনে, কিন্তু তার গম্ভীর প্রতিচ্ছবি মনে ভয় ধরে দিল। অস্বস্তিতেই আর গেল না সে। নিজের মতো করে রান্না করতে শুরু করলো। মিলির কাছে কথায় কথায় মালিহার কথা বলতেই মেয়েটা খেপে উঠল যেন। আমি জানতাম ওই মেয়ে ভাইকে কোল খাইয়েছে। তোর ভাই নিজেই খেয়েছে, ওকে খাওয়ানো লাগেনি। ফালতু কথা বলবে না মা, তুমি বাড়ি আসো। এবার ভাইয়ার একটা বিয়ে দিয়েই ছাড়বো। সেবা টেবা পাচ্ছি, ভালোই লাগছে। আর 2 দিন পর যাব ভাবছি। মিলির কপালে ভাঁজ পড়ল। কে তোমার সেবা করেছে এত? ভাইয়া? না মালিহা। মালিহা? ও কোত্থেকে এলো? অসুস্থতার ঘটনা জানালেন আয়েশা। মিলির সন্দেহ মাখা উত্তাপে যেন আগুনের হলকা বয়ে গেল। না, ভালো চাইলে ওকে বের করো। তোমার ছেলের বাড়িতে ও কেন এসেছে? ইচ্ছে করে এত থাকার মানে কি? তুমি কি কিছুই বুঝতে পারছো না? পারছি। তাহলে? অস্থির হয়ে উঠল মিলি। আর একটু বোঝার বাকি আছে, তারপরেই সিদ্ধান্ত নিয়ে নেব। কিসের সিদ্ধান্ত মা? তোমার কথাবার্তা আমার ভালো লাগছে না। ভবিষ্যতে যেন আমি বাপের বাড়ি যেতে না পারি, সেই ব্যবস্থা করবে না দয়া করে। আচ্ছা, একটা কাজ করো, মালিহার নম্বরটা আছে তোর কাছে? আছে। কেন? জামাইকে বলে দোকান থেকে ওর নম্বরে 5,000 টাকা পাঠা। কি আশ্চর্য! কেন? আমি বলছি তাই। ওর কাছে থাকলে দে, আমি বাড়ি যেয়ে দিয়ে দেব। না হলে ম্যানেজ করে দে। তোমার মাথা পাগল হয়ে গেছে মা। ক্ষোভের সাথে শুরু করলেও কথাটা আর্তনাদ করে শেষ করলো মিলি। তার মায়ের আর বুদ্ধি হলো না। জোহরের সময় যখন মালিহার ফোনে মেসেজ এলো, সতর্ক চোখে তাকালেন আয়েশা। মেসেজ পড়তে পড়তে মালিহার চোখ প্রকাণ্ড আকার ধারণ করলো। আয়েশা নীরবে সবটা দেখার উদ্দেশ্যে বালিশে হেলান দিলেন। এক ভুল তিনি 2 বার করবেন না। কেউ তাকে 5,000 টাকা পাঠিয়েছে। মালিহা দিন দুনিয়ার সব হিসাব করেও পেল না কে তাকে টাকা পাঠাতে পারে। হঠাৎ ইরিনার নাম মাথায় এলো, কিন্তু সে তো তার কাছে 4,000 টাকা পেত, 5,000 নয়। তবু তৎক্ষণাৎ তাকে ফোন দিল মালিহা। ভেসে এলো পুরনো সেই কণ্ঠ, জানলো ইরিনা ব্যস্ত আছে। মালিহা বুঝলো তার নাম্বার এখনও ইরিনার ফোনের ব্ল্যাকলিস্টেই পড়ে আছে। তাহলে কে দিতে পারে? মেসেজে দেখানো নাম্বারে ফোন দিল মালিহা। হ্যালো, কে? ফ্যাসফ্যাসে একটা পুরুষ কণ্ঠের শব্দ এলো। হাঁক চুকিয়ে গেল মালিহা। এবার কি বলবে? আমতা আমতা করে বলল, এই নাম্বার থেকে একটু আগে আমার রকেটে 5,000 টাকা পাঠানো হয়েছে। তো কে পাঠিয়েছে এটা আমি জানতে চাই। আজব কারবার। কাস্টমারের বংশ পরিচয় রেখে দেয় আমরা তো ভাই পুলিশ না। সারাদিন কত মানুষ এসে টাকা পাঠায়, টাকা তুলে সবার কথাও তো মনে থাকে না। তার উপর আবার কে পাঠাইছে এইটা কেমন বলবো? মাফ করেন। খট করে লাইন কেটে দিল। লোকটার উত্তর যুক্তিসঙ্গত। এত মানুষের খোঁজ তারা জানবে কিভাবে? আর তার নাম্বারে কে টাকা পাঠিয়েছে এটা বের করা দুঃসাধ্যই বটে। মুখ কালো করে ডাল নামিয়ে রেখে রান্নাঘর পরিষ্কার করলো সে। আবার ঘরে যেতে আয়েশা বললেন, কি হয়েছে? কোনো সমস্যা? কে যেন আমার নাম্বারে 5,000 টাকা পাঠিয়েছে চাচি, কিন্তু কে পাঠাবে? মালিহার চিন্তিত জবাব। আয়েশা বললেন, হয়তো তোর পরিচিত কেউ। না, আমার পরিচিত কারোর কাছে আমি এত টাকা পাই না। মাথা নাড়ল মালিহা। তাহলে তো ভালোই হলো, বিনা পরিশ্রমে 5,000 টাকা পেয়ে গেল। রেখে দাও। কি বলেন চাচি? কার না কার টাকা হয়তো আমাকে ভুল করে পাঠিয়েছে। আজকের দিনটা দেখি, যে পাঠিয়েছে সে তো বুঝবেই যে ভুল জায়গায় টাকা গেছে। ভাবুক স্বরে বলল মালিহা। আয়েশা মেয়েটার চেহারা পরখ করলেন। দেখতে চাইলেন চেহারার ভাঁজে কোথাও কৃত্রিমতা আছে নাকি। এই মেয়েকে তার ছেলে পছন্দ করেছে নিজের জীবনসঙ্গী হিসেবে। সেই মেয়েটার চরিত্র সম্পর্কে মা হয়ে খোঁজ নেওয়া তার দায়িত্ব।
মিলির সংখ্যা মালিহা লোভী এবং এই কারণে তার সাথে ইতমিনানের বিয়ে হলে মিলি আর তার ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারবে না। লোভী মেয়েটা রাখতে দেবে না। আশা ঠিক সে কারণেই মালিহাকে পরীক্ষা করে নিতে চাইছেন। গতরাতে মেয়েটার আচরণে তার মন নরম হয়েছে। শুধুমাত্র মতি বা নাজিয়ার মেয়ে হিসেবে দূরে ঠেলে দেওয়াটা তার কাছে অন্যায় মনে হচ্ছে। মালিহাও যদি এমন মনে করত তাহলে তো পরীক্ষার সামনে রেখে তার কাছে ছুটে আসতো না। কাজেই তিনি সুন্দর একটা সিদ্ধান্তে আসতে চান। মালিহা এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ছেলেকে নিষেধ করার আর কোনো কারণ থাকবে না। আর যদি সে 5,000 টাকাকে সম্বল করে এগিয়ে যায় তবে তার স্বরূপ ইতমিনানের সামনে তুলে ধরতে তিনি কসুর করবেন না। হয়তো বিষয়টা আহামরি কিছু নয়, তবু এর মধ্য দিয়ে মালিহার মানসিকতা যাচাই করবেন তিনি। এমার্জেন্সি কারণ দেখে ইতমিনান হাফ ডিউটি করে বেরিয়ে গেল। পরিচিত এক ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়েশার জন্য কিছু খাবার কিনলো। ভেবেছিল বাড়ি যেয়ে গোসল করে তারপর নামাজে যাবে, কিন্তু সময় সংকুলান হলো না। পথে আজান দিয়ে দিলে নামাজ পড়ে নিল ইতমিনান। অন্ধকার আকাশ দেখতে দেখতে বাড়ি পৌঁছলো। কলিং বেল বাজে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। এই প্রথম বাড়িতে কেউ আছে। তার মন চাইল না কষ্ট করে তালা খুলতে। মিনিট তিনেকের মাঝেই উপাস থেকে খুটখাট শব্দ হলো। দরজার নব ঘুরলে মুখ উঠালো ইতমিনান। শাড়ি পরিহিতা মালিহাকে দেখে মনে হলো এটার বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন। দৃশ্যটাকে স্বপ্ন রূপ দিতে যেন মালিহা বলল, অভিভূতের মতো ব্যাগ এগিয়ে দিল ইতমিনান। মালিহা চলে গেল। ইতমিনান দম ছাড়ল। পরিস্থিতি তাকে তার মনকে আরও অবাধ্য করে তুলছে। দুপুরে যখন মালিহা খাওয়ার তদারকি করলো, আয়েশার দেখভাল করলো, তার পুরোটা সময় ইতমিনান মুখ নামিয়ে রাখলো। ভুল করেও মালিহার দিকে তাকালো না। তার স্বপ্ন দৃশ্য তাকে হাতছানি দিয়ে যাচ্ছে। ইতমিনানের বুকটা দ্রুত গতিতে শব্দ করে। বারবার মনে হয় আয়েশাকে আরেকবার বোঝাই, আর একটা বার, একটা শেষ চেষ্টা। ভাবনা অনুযায়ী মুখ তুলতে দেখে আয়েশা তার দিকেই তাকিয়ে আছেন। ছেলের গোমরা মুখ তার নজর থেকে আড়ালে যায়নি। তিনি মনোযোগ দিয়ে খেয়াল করেছেন সবটা। তবু হুট করে কিছু করবেন না আয়েশা। বয়স হয়েছে, অভিজ্ঞতার ভারে চুলে পাক ধরেছে। ভুল করেছেন, শিক্ষাও নিয়েছেন। সেই শিক্ষা দিয়ে মালিহাকে যাচাই করবেন। ছেলের 2 দিনের চাওয়াকে প্রাধান্য দিয়ে তার ভবিষ্যৎ অদেখা করার মতো বোকা তিনি নন। মিনান ওষুধ খাইয়ে গেলে মালিহা ইতস্তত করে আশার সামনে বসলো। এক নজর বারান্দায় ভেজা কাপড়ের দিকে তাকালো। মেঘলা আকাশের পর্দায় সূর্য গা ঢাকা দিয়েছে। রোদের উত্তাপ উষ্ণতা কোনোটাই নেই। সকালে ধুয়ে দেয়া কাপড়গুলো সেই অবস্থায় আছে। ফলে গোসল করার ইচ্ছে থাকলেও তা পূরণ হয়নি। আয়েশার শাড়ি পরেই দিন কাটাতে হচ্ছে। চাচি ঘুমিয়ে পড়েছেন? আয়েশা কাত হয়েছিলেন মালিহার বিপরীতে। তার কথায় উঠে বসলেন। না, ঘুমায়নি। কিছু বলবে? বার কয়েক ঢুক গিলে মালিহা বলল, চাচি বাবা মায়ের ওপর রাগ রাখবেন না। অনেক সময় আপনাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। একজন তো চলেই গেল। চুপ করে গেল মালিহা। গলা খাকড়ে দিয়ে বলল, বাবা চলে যাওয়ার পর থেকেই মা কেমন যেন হয়ে গেছে। আমার মায়ের উপর রাগ রাখবেন না চাচি, বাবাকেও মাফ করে দিয়েন। আয়েশার হাত জোড়া মুঠোয় নিল মালিহা। তৎক্ষণাৎ আয়েশাকে ক্ষমা করে দিল পূর্ববর্তী সকল তিক্ত কথার জন্য। সে ক্ষমা চাইছে, তাহলে নিজে কেন ক্ষমা করবে না? আয়েশা ঠান্ডা কণ্ঠে বললেন, কেমন হয়ে গেল কথা শোনাতে ভোলেনি। তোমার মামার বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লাগলো। ইতুর বাবা গেল বোঝাতে, তাকে যা নয় তাই বলল। আমাকেও বাদ রাখলো না। যাক, তার বুদ্ধি শেষ হলে তোমার যে হয়নি দেখে খুশি হলাম। মালিহা চুপ করে রইল। একবার বলতে চাইল, কথা তো আপনিও শুনিয়েছেন চাচি। আর বলল না। কথায় কথা বাড়ে। সে চায় না পুরনো তিক্ত ঘটনার রেশ ধরে ভবিষ্যৎ নষ্ট করতে। রাতে ভয়ে ভয়ে মায়ের কাছে গেল ইতমিনান। মালিহা তখন নামাজ পড়ছে। আয়েশার হাত ধরে নিয়ে এলো আরেক ঘরে। আয়েশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। মা, বলো কি হয়েছে? ইতস্তত করলো ইতমিনান। গলা খাকার দিয়ে বলল, তোমার শরীর এখন কেমন? ভালো। কি বলতে চাইছিস সোজাসুজি বল। মা, মালিহার ব্যাপারে আরেকবার যদি ভাবতে। আয়েশা চোখ মুখ শক্ত করে বললেন, এক কথা বারবার বলবি না। ছেলের হাত ছাড়িয়ে ঘরে চলে গেলেন আয়েশা। ইতমিনান দাঁড়িয়ে রইল শক্ত পাথরের ন্যায়। শেষ চেষ্টাটুকু বিফলে গেল। নিজেকে ধিক্কার জানালো ইতমিনান। পছন্দের সম্মান আদায়ের সামর্থ্য যেহেতু তার নেই, কাজেই পছন্দ করার অধিকারও তার নেই। মাথা নিচু করে দরজা আটকালো ইতমিনান। দরজার হাতলে হাত রেখে সেই হঠাৎ বুঝতে পারল তার মনে বিনা অনুমতিতে ঢুকে পড়া অনুভূতিকে বের করে দেওয়ার সময় এসেছে। অবচেতন মনে যাদের রেখেছিল খুব যত্নে,
পূর্ণ জ্ঞান থাকা অবস্থায় তাদের মন কুঠুরি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। নিজের কাছেই দৃঢ় প্রতিজ্ঞা করলো ইতমিনান, আর কখনো মালিহার দিকে ইচ্ছা করে তাকাবে না। মালিহা কেন, আর কোনো মেয়ের দিকেই সে তাকাবে না। অপারগতার যন্ত্রণা মাখা লালাভ আখি জোড়াকে নেত্রপল্লবের কোমল আবরণে ঢেকে শুয়ে পড়ল ইতমিনান। অনুভূতিহীন হওয়ার সময় বোধহয় এসে গেছে। আয়শা সুস্থ হয়ে উঠেছেন। মালিহা গোছগাছ করে নিল। পরীক্ষা 10টা থেকে শুরু। ঘড়িতে এখন 8:30। কয়েকটা রুটি বানিয়ে আলু ভাজি করে সকালে নাস্তা সেরেছে সবাই। আয়শা বলেছেন দুপুরের রান্না তিনি নিজেই করতে পারবেন। ভরসা পেয়ে মালিহা আর রান্নায় হাত লাগায়নি। গোছাতে গোছাতে বিড়বিড় করে বলল, আজকে এই টাকা তুলে কাউকে দিয়ে দেব। এই 5,000 টাকার চিন্তায় আমার ঘুম আসছে না। এক্ষুনি দিয়ে যাব, নাহলে পরীক্ষাও দিতে পারবো না। ঝামেলা। হিজাবের শেষ পিন লাগিয়ে আয়েশার কাছে গেল সে। আয়েশা পুরো কথাটাই শুনলেন। চাচি আপনি বলেন, আমি পরীক্ষা দিয়ে এখানে চলে আসব। সমস্যা নেই, এখন তো সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো মতো পড়াশোনা করো। মালিহা মাথা নাড়ল। ইতমিনান দরজা খুলেছে। সেই শব্দে ঘর ছেড়ে বের হলো সে। ইতমিনানকে দেখে বলল, ভাইয়া এখানে আশেপাশে কোনো দোকান থেকে ক্যাশ আউট করা যাবে রকেটে? জুতার ফিতার দিকে মনোযোগ দিয়ে ইতমিনান উপরে নিচে মাথা নাড়ল। এবারও মাথা নাড়ল ইতমিনান। আছে। সে বের হলে মালিহা তার পেছু নিল। মালিহা আয়েশার দিকে তাকে সালাম দিলে তিনি মালিহার মাথায় হাত বুলিয়ে দিলেন। আর চোখে দেখলেন ছেলের লালাভ আঁখি। কিন্তু ইতমিনান আর কিছুই দেখল না। মালিহাকে ভার্সিটিতে পৌঁছে দিলেও পুরো রাস্তায় মেয়েটার দিকে সে তাকালো না, একবারের জন্য না। 1 মাসের মাথায় মালিহার পরীক্ষা শেষ হলো। বাড়ি থেকে জরুরি তলব এলো। ডাকা হলো ইতমিনানকেও। একই ট্রেনে দুজনে আবারও ছুটল বাড়ির পথে। মনকে শক্ত শেকল পরালো ইতমিনান। একই ভুল বারবার করে নিজেকে পুড়িয়ে অঙ্গার বানাতে চায় না সে। ট্রেন ছাড়তেই নীতিকে ফোন দিল মালিহা। নীতি রিসিভ করলো সাথে সাথেই। কিরে, কই আছিস এখন? ট্রেনে ছাড়লো মাত্র। ছেড়েও দিয়েছে? হ্যাঁ। তোর উজবুক ভাইটা কই? উজবুক বলছিস কেন? মুখ কুচকে নিল মালিহা। আমার কাছে লাগে তাই। সে কোথায়? ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো মালিহা। কোথাও দেখা গেল না ইতমিনানকে। আশেপাশে তো দেখছি না। দেখ, তোকে রেখে কোথাও কেটে পড়লো নাকি? অসম্ভব। দৃঢ় স্বরে বলল মালিহা। এত কনফিডেন্স বাবা? মালিহা কিছু বলল না। নীতি আফসোস করে বলল, পরীক্ষা শেষ। কই ভাবলাম শাড়ি টাড়ি পরে ছবি তুলে ব্যাটার মাথা ঘুরাবো, আর তুই গেলি চলে। তুই ভালো মানুষটাকে এত জ্বালাস নীতি। আসছে আমার ভালো মানুষ। আমার ভাল লাগে তাই জ্বালাই। সেজেগুজে ছবি পাঠাবো, ব্যাটার সমুদ্রে ভাসতে ভাসতে দেখবো, আর দুঃখ দুঃখ কণ্ঠে গান গাবে। কেমনে বাঁধিব হিয়া মোর প্রিয়া, আনবাড়ি যায় লাল শাড়ি গায়ে দিয়া। খিলখিল করে হেসে উঠল নীতি। হাসি ফুটল মালিহার ঠোঁটেও। শাড়ি পরবি তুই, জামাইকে ছবিও পাঠাবি তুই, তাহলে আমি থাকলেই কি আর না থাকলেই কি? একা একা শাড়ি পরতে ভাল লাগে না। আপুদের নিয়ে পর। গর্ধব, আপরা তো আমার সই লাগে। কোনটা পরবি? ভাবছিলাম তোর যেটা দিছিস ওইটা পরবো। সত্যি? আমাকে কিন্তু ছবি দিবি নীতি। তোকে একবার ওই সেটটা পরে দেখতেও পারলাম না। দুঃখ করে বলল মালিহা। নীতি গম্ভীর কণ্ঠে বলল, এসব কথা বাদ দে দোস্ত, আমার কথা শোন। আমি ড্যাম শিওর এইবার তোর গলায় কাউরে ঝুলানোর ব্যবস্থা করছে। তোমার ভাইয়া যে মনে মনে তোমার সাইয়া হইতে চায় এইটা আমি জানি, কিন্তু ব্যাটা হঠাৎ এমন ঠান্ডা মেরে গেল কেন, তাই তো বুঝলাম না। ভাবুক কণ্ঠে বলল নীতি। আবার নিজে বলল, থাকলো কথা অসুখের। সব বাড়িতেই 2-4টা মানুষ অসুস্থ হয় একটা বিয়ে দেওয়ার জন্য। ফালতু কথা বলবি না। ভাইয়ার জন্য মেয়ে দেখছে, বিয়ে হবে। মেয়ে দেখলেই বিয়ে হয়ে যায় না রে পাগলা। শোন, মাগনা 2টা উপদেশ দেই। 1 নাম্বার উপদেশ, বিয়ের কথা শুনে মনে লাড্ডুও ফাটাবি না, আবার নার্ভাস হয়ে অক্কাও পাবি না। ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করবি, লাইফ টাইমের বিষয়। আর 2 নাম্বার উপদেশ হলো 1 নাম্বার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবি। মালিহা নিঃশ্বাস ছাড়ল। ভাবছিলাম বিয়ে হলেই তোর মাথার তার 2-1টা দুলাভাই ঠিক করে দেবে। কিসের কি? আমার আশা ভঙ্গ। গর্বের কথা বাসি হইলে সত্যি হয়। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি হইলাম বড় লোক। আমার কথা টাটকাই সত্যি হবে, দেখিস ইনশাল্লাহ। মালিহা ফোন রেখে দিল।
এই পাগলের কথা শুনতে শুনতে কবে না সে নিজেই পাগল হয়ে যায়। তবে নীতির একটা কথা ফেলনা নয়। ইতমিনানের চাহনি কয়েকদিন তাকে ভাবতে বাধ্য করেছিল। সে ভেবেছিল ইতমিনান হয়তো তাকে পছন্দ করে। ভাবনাটা মনে অস্বস্তির জন্ম দিলেও খারাপ লাগা সেখানে স্থান পায়নি। মানুষ হিসেবে ইতমিনান ভালো, ভালো মানুষের পছন্দ বলেই বোধ হয় খারাপ লাগেনি। মাঝে মাঝে মনে হতো ইতমিনান নীরবেই কিছু বলতে চাইছে, তবে সে চেষ্টা করেও কোনোদিন বুঝতে পারেনি দুর্বুদ্ধ সে ভাষা। তারপর হঠাৎ করেই সে কেমন পাল্টে গেল বলা পুরোপুরি ঠিক হবে না। মানুষটা সে একই আছে, তবে তার প্রতি আকুল সে চাহনিটা আর নেই। গত একটা মাসে না তাকে দরকার ছাড়া কল দিয়েছে, নাই বা অপ্রয়োজনে কোনো কথা খরচ করেছে। কোনোদিন সুযোগ পেলে মালিহা শুনবে ইতমিনান তার কথার বাক্সে তালা ঝুলিয়েছে কিনা। দীর্ঘশ্বাস ছেড়ে জানালার দিকে তাকালো মালিহা। এবার জানালার পাশের সিট পায়নি, তবুও বেশি একটা খারাপ লাগছে না। আবার ভাবনায় ডুব দিল মালিহা। ইতমিনানের সাম্প্রতিক ব্যবহারের কারণে তার মনে হয়েছে সে বেশি ভাবনা চিন্তা করেছে। শুধু উদ্ভট কিছু চিন্তা করে অবাস্তব একটা সমীকরণ দাঁড় করাতে চেয়েছিল সে। এটাই এখন মনে হয়। আবার তিন দিকেই তাকালো মালিহা। ইতমিনান কি তার থেকে লুকিয়ে বেড়াচ্ছে? কি আশ্চর্য! ভাগ্যক্রমে এবার জানালার পাশে সিট পেয়েছে ইতমিনান, মালিহা পায়নি। একবার ভেবেছিল মালিহাকে বলে তার সিটে এসে বসতে, পরপর মনকে শাসিয়েছে জানালার পাশে না বসলে আহামরি কিছু হবে না, কিন্তু মালিহার সাথে কথার সূত্র বাড়তে থাকলে ইতমিনানের ক্ষতি হবে, ভয়াবহ ক্ষতি। এতদিনের কঠোর সংযম এক নিমিষে ভেঙে যাবে। ইতমিনান নিজেকে আর কষ্ট দিতে চায় না। মালিহা তার জায়গায় ভালো থাকুক, ইতমিনানও ভালো থাকতে চায় নিজের জীবনে। সিটে মাথা এলিয়ে দিল ইতমিনান। লাল পাহাড় এবার বাড়ির সামনে এসে সে ঘুরে যাবে। মানিককে যদিও বলে এসেছে, তবে মানিক বলল কুকুরটা নাকি তার কথা শুনে না। নিজের নিয়ম অনুযায়ী ইতমিনানের বাড়ির সামনে যেয়ে অপেক্ষা করে। সেই সন্ধ্যায়ও যখন সে ফেরে না, তখন লাল পাহাড় প্রস্থান নেয়। আগের বার বাড়িতে ফেরার সময় এমনই হয়েছে। আয়শাকে কুকুরটার কথা বললে তিনি যার পরনায় অবাক হয়েছিলেন, বলেছিলেন, একটা কুকুরই তো। দেখে কি মনে হচ্ছে তোমার? ইতমিনান উত্তর দিয়েছিল, দেখতে তো কুকুর, কিন্তু জিনটিন আবার কুকুরের বেশ ধরে থাকতে পারে। চিন্তিত স্বরে বলছিলেন আয়েশা। ইতমিনান অবাক হয়ে বলেছিল, আমার পেছনে জিন লাগবে কেন? ভোলাভালা ছেলেদের পেছনে লাগতেই পারে, তাদের জ্বালানোর জন্য সহজ। তুই সাবধানে থাকবি। বাড়ি থেকে বের হওয়ার সময় 3 কুল পরে নিজের গায়ে ফুঁ দিবি, ঠিক আছে? ঠিক আছে। হেসে ফেলল ইতমিনান। মায়ের যত ছেলে মানুষের চিন্তা। পরপর হাসিটা নিভে গেল। তার কত ইচ্ছে ছিল লাল পাহাড়ের সাথে মালিহার পরিচয় করে দেবে, সেসব বোধ হয় আর হলো না। সব ইচ্ছে দুনিয়ার বুকে পূরণ হয় না, হতে নেই। রাবের কথা শুনে মালিহা মোটামুটি পর্যায়ের হতভম্ব অবস্থায় আছে। অবচেতন মনের ঝাপসা সন্দেহ যে এভাবে কঠিন বাস্তবতায় রূপ নেবে তা সে চিন্তাই করতে পারেনি। সব বলো ফুপু। সংকোচ করে বলল মালিহা। ফোনের ওপাশ থেকে খেকে উঠলেন রাবেয়া। কি সব বলি, আমার ভাতিজা কি খারাপ? এসব কথা আসছে কেন? শুনলাম তুমি সিরিয়াস অসুস্থ। এই তোমার অসুস্থতা? অবশ্যই, ভাইয়ের মেয়ে বেদিশা হয়ে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, তার চিন্তায় আমার মাথা আগল পাগল অবস্থা। তাহলে আমি অসুস্থ না তো কি? আমি বেদিশা কই? আর এসব শুনেও মা আমাকে কিছু বললো না কেন? বেদিশি না হলে আমার ভাতিজার চেহারা দেখে একটু হলেও বুঝতে পারতি। আর তোর মার তো কোনো চিন্তা ভাবনা নাই, কি বলবে? মালিহা কিছু বলল না। সে যে কিছু সন্দেহ করেছিল সেসব বললে ফুপু আরো পেয়ে বসবে। তাও আমি যখন বললাম ফুপু অসুস্থ তাই আসবো, তাহলেও কিছু বলবে না? আর ভাইয়াই বা আসলো কেন? কারণ তাকে ডাকা হয়েছে তাই। মালিহা বোকা বনে গেল। ফুপা ফোন করে বলেছিলেন ফুপু খুবই অসুস্থ, তাই ছুটে আসা। সে তো ইতমিনানকে এই নিয়ে প্রশ্ন করতে পারত, সেটাও পারেনি। মালিহা বলল, মা পছন্দ করবে না ফুপু, মাকে কিছু বলনি না? বললে তো বাড়ির এতক্ষণ রণক্ষেত্র হয়ে যেত। বাদ দে তুই, ভাবির চিন্তা আমি করব যদি তুই রাজি থাকিস। ভাবনা চিন্তা কর, সারা জীবনের ব্যাপার, কোনো জোর নাই। কিন্তু ভালো ছেলে একবার হাত ফসকে গেলে পরে কপাল চাপড়ালেও কাজ হবে না। মুরব্বির কথা মন দিয়ে ভাব। মালিহা ফোন রেখে দিতে চাইলে রাবেয়া আবার বললেন,
শোন বলো না। তোর বাপ কিন্তু তার ভাতিজাকে খুব পছন্দ করত। দুর্বল জায়গায় আঘাত। মালিহা স্পষ্ট টের পেল বাবার কথা শুনতেই তার মন অর্ধেক নরম হয়ে গেছে। মা ভাই কেউ এসবের কিচ্ছু জানে না। নিজে নিজে ভাবতে ভাবতে হয়রান হয়ে পড়ল মালিহা। নীতির কথাগুলো মনে পড়ল। ঠান্ডা মাথায় চিন্তা করতে বলেছে, কিন্তু মাথায় আগুন জ্বালিয়ে দিলে সেটা ঠান্ডা থাকে কি করে? রাশেদা তাদের বাড়িতেই ছিলেন। তার কাছে যেয়ে শুয়ে পড়ল মালিহা। রাশেদা নাতনির মাথায় হাত বুলিয়ে বললেন, শরীর কি অসুস্থ নাকি? না কি দাদির কোলে মুখ গুজে বলল মালিহা। রাশেদা মালিহার কপালে হাত বুলিয়ে দিলেন। দরজার দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বললেন, কি ভাবনা চিন্তা করলা সে- আমার নাতির? তড়িৎ উঠে বসলো মালিহা। অবাক চোখে রাশেদার দিকে তাকাতেই তিনি জানালেন এসবই তিনি জানেন। ইদু তো সবই বলেছে আমার কাছে সেই 2 মাস আগেই। 2 মাস? কিছু সমস্যার জন্য তোমাকে বলা হয় নাই। মাথা নাড়লেন রাশেদা। বললেন না বড় বই রমতের কথা। যার মত পাল্টেছে তার পুরনো মতের রেশ ধরে খোঁচাখুচি করার কোনো মানে হয় না। মালিহা গাঁট হয়ে বসে রইল। 2 মাস? ইতমিনান তাকে কতদিন ধরে পছন্দ করে? তার আগের ভাবনাগুলোই তাহলে ঠিক ছিল? হঠাৎ অভিমান মাথা চাড়া দিয়ে উঠল। এত বছরের সম্পর্ক ছেদের পর এখন হঠাৎ করে এই পছন্দের কি মানে? দাদির কাছে অসহায় কণ্ঠে বলল, আমি কি করব দাদি, কিছুই বুঝতে পারছি না। মা তো রাজি হবে না। তার কথা পরে, তুমি রাজি থাকলে তাকে রাজি করানোর দায়িত্ব আমাদের। পারিপার্শ্বিক চিন্তা বাদ দিয়ে নিজে চিন্তা করো। ফোন হাতে নিল মালিহা। মেসেঞ্জারে ঢুকতেই নাজিফাকে অনলাইনে দেখা গেল। তার কাছে পরামর্শ চেয়ে মেসেজ পাঠালো মালিহা। ক্ষণিকেই উত্তর দিল নাজিফা। আমার মনে হয় দিনের বিষয়ে ধারণা নেওয়ার পর মন মানসিকতা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। মন মানসিকতা না মিললে বছরের পর বছর এক ছাদের নিচে থাকলেও মনের লেনদেন ঘটে না। ফলে বিয়ে দুটো মানুষের হয় এবং তারা সারা জীবন দুই থাকে, এক আর হতে পারে না। পরপর আরও একটা মেসেজ এলো, আল্লাহর কাছে সাহায্য চাও, তিনি যেন তোমাকে পথ দেখান, কোনটা তোমার ভালো হবে সেটা বুঝিয়ে দেন, আর নিজেরও চোখ কান খোলা রাখো। হতে পারে তোমার আশেপাশের খুব ছোট কোনো বিষয় দিয়েও আল্লাহ ইশারা করতে পারেন। কাজেই বি অ্যালার্ট। ধন্যবাদ জানিয়ে ফোন রাখলো মালিহা। রাশেদা বললেন, মালিহা, ওই বাড়িতে আমার একটা ওষুধ রেখে আসছি, একটু এনে দিতে পারবা? মিতুল তো নাই, না হলে ওকেই বলতাম। যাচ্ছি দাদি। ঘুমটা টেনে বাড়ি থেকে বের হলো মালিহা। 2 বাড়ি পরেই মকবুল আলীর ঘর। দরজা ধাক্কা দিলে খুললেন মকবুল আলী নিজেই। মালিহার অস্বস্তি লাগলো। এখন কিভাবে এই বাড়ির মানুষগুলোর মুখোমুখি হবে সে? মনে মনে অনবরত বলতে থাকলো, আল্লাহ আমাকে সাহায্য করো, আমাকে পথ দেখাও। মকবুল আলী উচ্ছ্বসিত হলেন ভাতিজিকে দেখে। কতদিন পরে এলি মা, চাচা বাড়িতে আসতে মন চায় না? বিব্রত হাসল মালিহা। মকবুল আলী তাকে ভেতরে নিয়ে গেলেন। কাউকে না দেখে মালিহা বলল, বাসায় আর কেউ নেই? না, ইতু তো বাইরে গেল সকালেই। তোর চাচি মনে হয় পাশের বাড়িতে গেছে, তারা ডেকে আনি। থাক থাক, আমি দাদির ঔষধ দিতে আসছি, রেখে গেছে বললো। চাচিকে ডাকার দরকার নেই। মকবুল আলী জোর করলেন না, নিজের কাজে চলে গেলেন। মালিহা রাশেদার জন্য বরাদ্দকৃত ঘরে যেয়ে খাটের মাথার কাছে ওষুধটা খুঁজল। রাশেদা বলেছেন এখানেই আছে। চারপাশে খুঁজে ওষুধ পেল না। টেবিলের পাশে ছোট্ট একটা টুল মতো আছে, তার নিচে আবার 3 থাক ড্রয়ার। একটা করে সেগুলো খুলে ওষুধের খোঁজ করলো সে। প্রথম ড্রয়ারে পেল কিছু কটন ব্যাড আর ম্যাচস্টিক। দ্বিতীয় ড্রয়ারে সেলাই করা সুতা। তৃতীয় ড্রয়ারে ধুলো পড়া কিছু ফাইল। শেষ ড্রয়ার আটকেই আবার খুলে ফেলল সে। মনে হলো যেন নিজের একটা ছবি দেখল। কৌতূহলবশত ফাইল বের করে তার উপরের ধুলো সরাতেই স্পষ্ট হয়ে উঠল কলেজে থাকাকালীন একটা ছবি, কোনো একটা ফর্মের কোনায় পিন করা। নিজের ছবি দেখেই ফাইল খোলার প্রবোধ পেল মালিহা। ফর্মটা বের করতে স্পষ্ট হলো ভর্তি পরীক্ষার কাগজ। একবার নীল কাগজের সবটাই তার শিক্ষা সংক্রান্ত। একটা কাগজে কিছু ভার্সিটির নাম লেখা। মালিহা লেখাটা চিনে, ইতমিনানের লেখা। তার পাশে পাশে একটা ফোন নাম্বার, সাথে কিছু নাম। নামগুলো চেনা চেনা লাগলো মালিহার। একটা মন পড়ল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে যেয়ে ওই ছেলেটার কাছে মতিয়ার আলী ছিলেন। সেই ছেলেটা তাকেও থাকার ব্যবস্থা করে দিয়েছিল।
স্মৃতির ল্যাজ ধরে আরও ঘটনার সামনে এলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যেয়ে যাদের কাছে সাহায্য পেয়েছিল সবচেয়ে বেশি, এখানে তাদের নাম্বারগুলোই লেখা। 2-2-4 মেলাতে মালিহার কষ্ট হলো না। সে সময় সে অবাক হয়ে ভাবত, সব বিশ্ববিদ্যালয়ে কিভাবে মতিয়ার আলীর চেনা মানুষ থাকে, এক একজন এক এক দেশের। এক্ষণে সবটা পরিষ্কার হলো, তারা হয়তো ছিল ইতমিনানের বন্ধু, এবং এটার সম্ভাবনায় বেশি। সবগুলো কাগজ উল্টে পাল্টে দেখলো মালিহা। যেসব জায়গায় সে অ্যাপ্লাই করেছিল সবগুলোর ফটোকপি এখানে আছে, সাথে আছে বিশেষ কিছু নির্দেশিকা। তার মনে পড়ে মতিয়ার আলী পরীক্ষার আগের দিন রাতে এগুলো এনে দিতেন, বলতেন কম্পিউটার থেকে নামিয়ে এনেছেন। এই তাহলে সেই কম্পিউটার। প্রত্যেকটার কপি ইতমিনান নিজের কাছেও রেখেছে। কাগজগুলো রেখে দিতে গেলে কোনায় একটা মুচড়ানো কাগজ চোখে পড়ল। কৌতূহলে টইটুম্বর মালিহা সেটাও বের করলো। পুরনো কাগজটা টেনে ঠিক করে পড়তে বেশ ব্যাগ পেতে হলো। মিনিট 2-এর মাথায় কাগজের লেখাগুলো বোধগম্য হলো তার। ইংরেজি লেটারটা চাকরি সংক্রান্ত। ঢাকায় প্রাইভেট একটা কোম্পানিতে উচ্চ পদে চাকরি পেয়েছিল ইতমিনান। নিঃসন্দেহে তার বেতন বর্তমানটার চেয়ে ভালো। ইতমিনানের চাকরি সম্পর্কে জানে মালিহা, কাজেই এটুকু সে বলতে পারে। কিন্তু এই চাকরিটা ছাড়লো কেন ইতমিনান? আবার সে নাকি ভালো চাকরি খুঁজেও পায় না। তবে এগুলো কি? প্রশ্নের ঘুরপাক ছোটোখাটো একটা সাইক্লোন বাঁধিয়ে দিল মস্তিষ্কে। কাগজগুলো প্রমাণ করলো ইতমিনান সব সময় তাদের সাথে যোগাযোগ রেখেছে, নীরবে নিভৃতে। যোগাযোগ যোগাযোগ চট করে ধুলোমাখা ফাইলটা বুকে চেপে ধরলো মালিহা। তার বুকে যেন কেউ ড্রাম পেটাচ্ছে। পরীক্ষার রেজাল্ট নেওয়ার সময় যেমনটা লাগে ঠিক তেমন লাগছে। ইশারা ইঙ্গিত বুঝতে উঠে দাঁড়ালো সে। তখনই চোখ পড়লো খাটের নিচে, টুলের কোনায় রাশেদার ওষুধ। তুলে নিয়ে ছুটে গেল সে। ওনার নিচে ফাইল নিয়ে ছুটলো বাড়ির দিকে। দরজার কাছে এসে চেঁচিয়ে বলল, চাচা, দরজা লাগিয়ে দিন, ওষুধ পেয়েছি, চলে গেলাম। মকবুল আলী উত্তর দেওয়ার আগেই পথে নামলো মালিহা। পথের তো কেবল শুরু। ইতমিনান যখন শুনলো মেয়ে দেখতে যাওয়া হবে, নির্লিপ্ত রইল সে। আয়শা ছেলের কাছ থেকে একটু প্রতিক্রিয়া আশা করেছিলেন। ভয় পেয়ে গেলেন তিনি। ছেলেটা কি পাথর হয়ে গেল? যেন বিয়ে করতে বললেই করে নেবে। কাকে করছে সেসবে কোনো ধ্যান নেই। ছবি দেখবা না আব্বা? যাচ্ছি তো মা, সামনাসামনি দেখতে পারবো। তাও আগে থেকেই দেখে নেওয়া কেমন? তোমার পছন্দই আমার পছন্দ মা। হেসে বলল ইতমিনান। সে হাসি তীরের ফলার মতো আয়শার বুকে বিঁধল। ফুপুর বাড়িতে মেয়ে দেখার আয়োজন হয়েছে, এটা শুনেও রাগ করলো না ইতমিনান। শান্ত ছেলের মতো বাবা মায়ের পিছু পিছু গেল। রাফিকে কিছুক্ষণ আদর করে একটা ঘরে যেয়ে বসলো। সোফায় মাথা এলিয়ে বিড়বিড় করে বলল, জানাজা শেষ, এবার শুধু দাফনের পালা। হঠাৎ পরিচিত একটা কণ্ঠস্বর এবং কিছু কথোপকথন তার চোখ খুলে দিল। ইতমিনান অনুভব করলো তার হৃদস্পন্দন উসাইন বলতে রেকর্ড ভাঙার পথে ছুটছে। গিনেস বুক কি এই খবর পাবে? ফাইলের কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মালিহা। চোখের পলক পড়ছে অনেকটা সময় পর পর। তার হৃদকুঠুরিতে হানা দিয়েছে সম্পূর্ণ নতুন এক চিন্তা। অজানা তথ্যগুলো তাকে নাড়িয়ে দিয়েছে ভেতর থেকে। 3-4 বছর আগের কাগজগুলো হাতড়ে হাতড়ে দেখল মালিহা। ফটোকপির কাগজে কালি মুছে আসছে। এক কোনায় মালিহার সাদা কালো ছবিটা জ্বলজ্বল করছে। সকল প্রশ্নের উত্তর পেলেও মেনে নিতে সময় লাগছে মালিহার। ভয় হচ্ছে, মুখ কাঁপছে। আপা আপা, মিতুল স্কুল থেকে ফিরে এসেছে। তার আওয়াজ পেয়ে কাগজগুলো সরিয়ে ফেলতে চাইলেও মালিহা শেষ রক্ষা হলো না। মিতুল সরাসরি তার ঘরে এলো, দেখে ফেললো রাশি রাশি কাগজ। এগুলো কি আপা? ওই আমার অ্যাডমিশনের কিছু কাগজপত্র। এলোমেলো ভঙ্গিতে সেগুলো গোছাতে শুরু করলো মালিহা। মিতুল স্কুল ব্যাগ রেখে মনের সাথে হাত লাগালো। এক পর্যায়ে তার হাতে এলো ক্লাস 8-এ বেসরকারি বৃত্তি পরীক্ষার ফর্ম। ভালো করে দেখতেই বুঝলো এটা তার নিজের। সেবার সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় মতিয়ার আলী তাকে নতুন সাইকেল কিনে দিয়েছিলেন। ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। ভ্রু কুচকে মিতুল বলল, আপা, তোর কাগজপত্রের ভিতরে আমার বৃত্তির ফর্ম কেন? থমকে গেল মালিহা। তাকালো ভাইয়ের হাতের কাগজের দিকে। মিতুল এগিয়ে দিল। এই দেখ। আসলে ওটা বৃত্তি পরীক্ষার আবেদন ফর্ম। এই ফটোকপি কোথায় পেলি তুই? এই বৃত্তির খবর চেয়ে বাবা কোন জায়গা থেকে বের করে এনেছিল আজও জানলাম না। আমাদের স্কুলে কেউ কোনোদিন ওখানে পরীক্ষা দেয়নি, এই শহরেও হয় না। সেই ইতু ভাইয়ের কলেজের ওদিকে পরীক্ষা দিয়ে এলাম। শার্টের উপরের দুটো বোতাম খুললো মিতুল। গলাটা ঘেমে গেছে। তুল হতে তো পারে এটা ভাইয়াই করেছে। মিতুল কাল বিলম্ব না করে বলল, হতেই পারে,
ভাইয়া হলো ছুপা রুস্তম। না, ছুপা রুস্তম বললে বেশি সম্মান দেওয়া হয়। ইতু ভাই একটা ভীতু, সব লুকায় লুকায় করে। মালিহা শুনল, বলল, সব কি আর কি করেছে? এইটে বাবা আমাকে স্কুল প্যান্টে দিল কেন? তোর মনে হয় বাবা নিজে খোঁজ পেয়েছে যে স্কুলের অবস্থায় দিন দিন বাজে হচ্ছে? বাবা কোনোদিন আমার স্কুলে যায়নি, এমনকি আমার কাছে শোনেও নি পড়াশোনার কি অবস্থা। সেই মানুষ নিজের গ্যারেজে আমার স্কুল পাল্টাবে বলে তোর মনে হয়? সব ইতু ভাইয়ের কারসাজি। কোত্থেকে শুনেছি স্কুলের অবস্থা শোচনীয়, তখন থেকেই বাবাকে বুঝিয়ে টুঝিয়ে আমার স্কুল পাল্টিয়েছে। সেদিন কথায় কথায় বলে ফেলেছে বেটা মার আঁচলের তলায় লুকিয়ে থেকে এসব করতো। শেষের কথায় মিতুলের কণ্ঠ থেকে ঝরে পড়ল প্রশ্রয়। মুখে অসন্তুষ্ট ভাব থাকলেও মালিহা ঢের বুঝল ভাই তার ইতমিনানের আচরণে ঠিক কতটা প্রসন্ন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।